সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। সকলকে ওয়েলকাম, সকলকে স্বাগতম। ওকে, তো তোমরা সবাই জানো আমরা কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেল রয়েছে, তো এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ইতিমধ্যে ফ্রি ক্লাস প্রোভাইড করা কিন্তু শুরু করেছি। অলরেডি ফ্রি ক্লাস চলছে। ঠিক সেরকম আজকের জিকের 2 নম্বর ক্লাস, আজকে আমরা হিস্টোরি পড়ব। ওকে, হিস্ট্রি পড়বো আজকে আমাদের জিকের 2 নম্বর ক্লাস। ওকে, তো তোমাদেরকে বলে রাখি এই যে ক্লাসগুলো হচ্ছে একদম নতুন সিলেবাস অনুযায়ী। এই ক্লাসগুলো তোমাদেরকে সামনের যে ডাব্লিউবিপি কনস্টেবল রয়েছে, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কলকাতা পুলিশ, ওকে, পিএসসি ফুড এসআই তো ইতিমধ্যে হয়ে গেছে, ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ যেটা সামনে আসছে, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। ওকে, যারা কম্পিটিটিভ পড়াশুনো শুরু করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যে বেল নোটিফিকেশনটা আছে সেটাই টাচ করে সেটাকে অল করে দেবে। ওকে, যে ক্লাসগুলো আসবে একদম কমন যোগ্য ক্লাস এবং রুটিন মাফিক ক্লাস আসবে। তো আজকে আমাদের যেটা টপিক হবে, আজকের টপিক ইতিহাসের, সেটা হবে প্রাগৈতিহাসিক যুগ, যেখান থেকে বলতে পারো যে আমরা কিন্তু ইতিহাসকে পড়তে শুরু করি। ওকে, একদম প্রথম থেকে শেষ অবধি জিরো টু হিরো কিন্তু ক্লাস এখানে করানো হবে। প্রথম আমাদের আজকের টপিক হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ আমরা এখানে স্টোন এজ সম্পর্কে আমরা পড়ব। ওকে, একদম স্টোন এজ প্রথম ধাপ থেকে পড়ব এবং আস্তে আস্তে আমরা প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যকালীন ভারত এবং আধুনিক ভারত, তিনটি ইতিহাসই শেষ করব। ওকে, তো চলো তার আগে বলে রাখি এই যে আমাদের চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম, তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। ওকে, তারপরে চ্যানেলের প্লেলিস্টের মধ্যে দিয়ে যাবে, প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখবে সমস্ত পরীক্ষার জন্য আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে এবং সেই সমস্ত প্লেলিস্টে কিন্তু ভিডিও রয়েছে। তোমাদের প্রয়োজন মতো যার যেটা দরকার সেটা কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, আচ্ছা, আর নিজেদের বন্ধু বান্ধবের কাছে প্লেলিস্টের লিঙ্কটা শেয়ার করতে পারো বা কমেন্টে বলতে পারো কেমন লেগেছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা, আমাদের কিন্তু ইতিমধ্যে পেইড ব্যাচ চলছে। পেইড ব্যাচ সবার প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা শুরু হয়েছিল ডাব্লিউবি টেট, অর্থাৎ প্রাইমারি টেট যে হয়, টিচার এলিজিবিলিটি টেস্ট 2024, সেটার জন্য। ওকে, সেটার জন্য এর সাথে আমাদের বর্তমানে বেশ কয়েকটা ব্যাচ কোর্স চলছে। সেগুলো হলো দেখো, যথাক্রমে আমাদের ডাব্লিউবিপি চলছে। ওকে, ডাব্লিউবিপি চলছে, তার সাথে এএনএম জিএনএম চলছে। ওকে, কেপি চলছে, পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি যত পরীক্ষা হয় পিএসসির একটা আলাদা ব্যাচ রয়েছে আমাদের, এবং তার সাথে আমাদের ফুড এসআই ব্যাচ ইতিমধ্যে তো চলছিল, এটা তো পরীক্ষা হলো। ওকে, আর একটা গ্রাম পঞ্চায়েতের ব্যাচ কিন্তু ইতিমধ্যে চলছে। ওকে, তো তোমরা যার যেটা দরকার সেটার জন্য অ্যাডমিশন নিতে পারো। ডাব্লিউবি প্রাইমারিতে যেটা সবার প্রথম শুরু হয়েছে সেটার অ্যাডমিশন ফি রয়েছে 2499 টাকা। এটা হচ্ছে পুরোপুরি 12 মাসের কোর্স। ওকে, 12 মাসের কোর্স, অর্থাৎ মাসে তোমার 200 টাকারও কম পড়বে এই 2499। আবার ইনস্টলমেন্ট রয়েছে। ওকে, ইনস্টলমেন্ট রয়েছে, সেই ইনস্টলমেন্টটা হচ্ছে যদি তুমি প্রথমবারেই একবারে 2499 টাকা পেমেন্ট করো, দেখতে পাচ্ছ 200 টাকা ছাড় পাবে। যদি দুবারে দাও তাহলে 100 টাকা, তিনবারে দিলে 50 টাকা ছাড় পাবে। তো যারা পেইড কোর্স নেবে সেটা হতে পারে তোমাদের ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য, হতে পারে কেপি, ডাব্লিউবিপি, এএনএম জিএনএম যেটাকে আমরা নার্সিং এক্সাম বলি, বা পঞ্চায়েত যেটা সব থেকে চর্চিত এখন, পঞ্চায়েত। ওকে, পঞ্চায়েত এটা বলবো। পঞ্চায়েতে দেখো কোনো জায়গায় সেরকম তোমার একদম ডিটেলসের বইও এখনো পাওনি, বা কোনো জায়গায় আশা করি সেরকমভাবে পড়াশুনো শুরু হয়নি। তো পঞ্চায়েত ব্যাচটার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলসে দেখতে পারো কি কি রয়েছে এই পঞ্চায়েত ব্যাচে। যদিও এখনো অবধি শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো স্যারের সাথে কথা বলতে পারো, বা এই প্রাইমারি বা আলাদা যে কোনো ব্যাচ যদি যে নেবে তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, জাস্ট এটুকুই বলা ছিল। চলো এবার আজকে আমাদের ক্লাস শুরু করব। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক ইতিহাস। ওকে, প্রাগৈতিহাসিক যুগ ইতিহাসের। তো দেখো, আমরা মূলত ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করি। কটা ভাগে? তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন ইতিহাস, প্রাচীন যুগের ইতিহাস। ওকে, একটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস, মধ্যযুগ। আর একটা হচ্ছে কি বলতো, আর একটা হচ্ছে আধুনিক যুগ, আধুনিক যুগ। এই যে প্রাচীন যুগ দেখতে পাচ্ছ, এই প্রাচীন যুগের আবার দুটো ভাগ রয়েছে। ওকে,
দেখো, একটা সময় ছিল যখন মানুষ ছিল কি যাযাবর, সেই সময় মানুষ লেখাপড়া জানতো না, তাদের যে লিপি, সেই লিপি ছিল না কোনো রকম লিপি বা লিখিত প্রমাণ। সেই যুগে মানুষ কেমন ছিল, তারা কি করতো, ওকে, এরকম কোনো লিখিত প্রমাণ ছিল না প্রাচীন যুগে। মানে এই জায়গাটা হচ্ছে আমাদের স্টোন এজ আসছে, ওকে, এই জায়গাতে আসছে আমাদের স্টোন এজ বা প্রস্তর যুগ। এই সময়ে লিখিত প্রমাণ কিন্তু নেই। পরবর্তী আরেকটা প্রাচীন যুগ আসছে যেটাকে আমরা তাম্রপ্রস্তর যুগ বলছি, ওকে, তাম্রপ্রস্তর যুগ। এই তাম্রপ্রস্তর এবং তৎপরবর্তী যুগ, যেখানে তোমার সিন্ধু সভ্যতা রয়েছে এবং এর আগে, সিন্ধু সভ্যতার আগে আমাদের বৈদিক সভ্যতা রয়েছে, ওকে। তো এই যে সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, বিশেষ করে এই বৈদিক সভ্যতায় লিখিত প্রমাণ রয়েছে, সেখানে বেদ রয়েছে এবং বেদ সহ অন্যান্য গ্রন্থগুলো রয়েছে, যে গ্রন্থগুলো পড়ে কিন্তু আমরা সেই যুগ সম্পর্কে জানতে পারবো, ওকে। আর এই যে সিন্ধু সভ্যতা রয়েছে, এটা মনে রাখবে, এখানকার লিপি রয়েছে কিন্তু সেই লিপি এখনো পড়া যায়নি, পড়ে উদ্ধার করা যায়নি, ওকে। তাহলে প্রাচীন যুগকে আমরা দুটো ভাগে ভাগ করছি মূলত। একটা হচ্ছে যে সময়কার কোনো লিখিত নিদর্শন নেই, আর একটা হচ্ছে যেই সময়কার লিখিত নিদর্শন আছে। এবার লিখিত নিদর্শনকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা লিখিত নিদর্শন যেটা পড়া গেছে, যেমন বৈদিক লিখিত নিদর্শন যেগুলো সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, এবং অন্য আরেকটা নিদর্শন যেটা কি সিন্ধু সভ্যতা, যেটা লিখিত লিপি রয়েছে। বোগাজোখায় লিপি কথাটা শুনে থাকবে, লিপি রয়েছে কিন্তু সেই লিপি পড়ে এখনো উদ্ধার করা যায়নি, ওকে। তো চলো দেখো, এই যে প্রাগৈতিহাসিক যুগ থেকে, প্রাচীন যুগ থেকে আস্তে আস্তে মধ্যযুগ এবং আধুনিক যুগের যে স্বাধীনতা সংগ্রাম, সেগুলো সব আমরা জানবো। দেখো, প্রাগৈতিহাসিক যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান কিন্তু পাওয়া যায় না, মাথায় রেখো এটা। প্রাগৈতিহাসিক এটা অর্থাৎ কি একদম প্রথম ভাগ, যেটা একদম প্রথম ভাগ, অর্থাৎ এই সময়তে মানুষ পাথর দিয়ে অস্ত্র বানাতে শেখে, এই সময় তারা আগুন জ্বালাতে শেখে, এই সমস্ত কাজ কিন্তু তারা শিখেছিল। এই সময় কিন্তু লেখাপড়া বা লিখিত উপাদান কোনো কিছু এই সময়কার নেই। অর্থাৎ দেখো, মানব সভ্যতার সূচনাকাল থেকে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে। দেখো, এই যুগকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর, মধ্যযুগ বা মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর। মূলত প্রস্তর কথার অর্থ কি বলতো? প্রস্তর কথার অর্থ হচ্ছে স্টোন বা পাথর, তাই তো? স্টোন বা পাথর। সেই সময় মানুষ এই যে পাথর, এই পাথরের ব্যবহার শেখে, ওকে। পাথর দিয়ে তারা কি বানাতো? অস্ত্র বানাতো। অস্ত্র এবং শস্ত্র কিন্তু তারা তৈরি করত। এই যে পাথরের অস্ত্র-শস্ত্র, এটার উপর ভিত্তি করে এই যে প্রস্তর যুগ, সেটাকে তিনটে ভাগে ভাগ করেছে: প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর। প্রাচীন প্রস্তর কি হবে? মানুষ যখন প্রথমবার প্রস্তর অর্থাৎ পাথর খণ্ড দিয়ে অস্ত্র-শস্ত্র বানাতে শিখলো, সেটা প্রাচীন প্রস্তরের মধ্যে আসছে। দ্বিতীয়ত আসছে মধ্যযুগ বা মধ্যপ্রস্তর, অর্থাৎ প্রাচীন প্রস্তর থেকে একটু ডেভেলপ করলো তখন। অর্থাৎ প্রথম দিকে পাথরের যে অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো ছিল খুব ভারী এবং ভোঁতা। অপরদিকে দ্বিতীয়বারে যখন এলো, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে, সেই সময় অপেক্ষাকৃত পাথরের অস্ত্রগুলো আকৃতিতে অনেক ছোট হলো এবং ধারালো হলো, ওকে। আর নব্যপ্রস্তর যুগে কি হলো? সেই পাথরের অস্ত্র বা পাথরের ব্যবহারকে আরো উন্নতভাবে তারা করতে শিখলো, ওকে। দেখো, নব্যপ্রস্তর যুগের সময়কাল থেকে পরবর্তী তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়। নব্যপ্রস্তর পরে এসেছিল তাম্রপ্রস্তর। এই সময়তে কি হয়? তাম্রপ্রস্তরে কি হয়েছিল বলতো? এতদিন মানুষ শুধুমাত্র প্রস্তরের ব্যবহার জানতো, অর্থাৎ শুধুমাত্র পাথরের ব্যবহার জানতো, পাথর। এবার তাম্রপ্রস্তর যুগে তারা নতুন একটা ধাতু আবিষ্কার করলো, সেটা হলো তামা, ওকে। তামা তামা এবং পাথর, এই দুটোকে মিলিয়ে তারা অস্ত্র-শস্ত্র তৈরি করতে শুরু করলো। যেমন ধরো কুড়ুল যদি তৈরি করে, তো কুড়ুলের এই অংশটা, সেটা হলো পাথরের, এবং কুড়ুলের যে বাট বলে থাকি বা যেটা হ্যান্ডেল বলে থাকি, যে জায়গাটা আমরা ধরে কাজ করি, সেটা হলো তামার। এরকম পাথর এবং তামা মিশিয়ে কিন্তু তারা অস্ত্র-শস্ত্র তৈরি করতে শুরু করলো, ওকে। এটা হচ্ছে আমাদের তাম্রপ্রস্তর। এখান থেকে একটা প্রশ্ন হয় সিন্ধু সভ্যতা নিয়ে, তো মনে রাখবে সিন্ধু সভ্যতা হলো কিন্তু এই তাম্রপ্রস্তর যুগের একটা সভ্যতা, ওকে। আচ্ছা, এবার দেখো প্রাচীন প্রস্তর যুগ। এই যে প্রাচীন প্রস্তর যুগ রয়েছে, এই প্রাচীন প্রস্তর যুগের শ্রেণী বিভাগটা দেখো একটু। তো প্রাচীন আমরা দেখলাম প্রস্তর যুগে আমরা তিনটে ভাগে ভাগ করছি, তাই তো? প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর। এই যে প্রাচীন প্রস্তর রয়েছে, বা যেটাকে ইংরেজিতে প্যালিওলিথিক এজ বলা হয়, ওকে। দেখো, প্রাচীন প্রস্তর যুগকে আবার তিনটে পর্বে ভাগ করা হচ্ছে: নিম্ন প্রাচীন প্রস্তর, মধ্য প্রাচীন প্রস্তর এবং শেষতম প্রাচীন প্রস্তর বা নবীন প্রাচীন প্রস্তর, ওকে।
এবার দেখো এই যুগের সময়কাল, একটা কথা ভাবো, যে সময়কার কোনো লিখিত নিদর্শন নেই, যে সময়কার কোনো লিখিত নিদর্শন নেই, সেই সময়কার সময়কাল আমরা কিভাবে বের করব, তাই না? লিখিত নিদর্শন নেই কো, সেই সময়কার এটা কত বছর আগের ঘটনা, কত হাজার বছর আগের ঘটনা আমরা কিভাবে বের করব, তাই না? তাই মনে রাখবে এই যে প্রাচীন প্রস্তর যুগ, এই সময়কার কোনো এভিডেন্স নেই। তাই এই সময়কার যে এই যুগের যে সময়কাল সেটাকে কিন্তু তোমার সেটার যে নির্দিষ্ট যে কোন সময়ের সেই সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মতভেদ আছে। অর্থাৎ কেউ বলে এটা ধরো 10,000 বছর পুরনো, কেউ বলছে আরো বেশি পুরনো, কেউ বলছে তার থেকে একটু কম পুরনো। ওকে, দেখো প্রাগৈতিহাসিক যুগের শ্রেণীবিভাগ কি, দেখো ভারত ও বিশ্বের অন্যান্য অংশে এই সময়কাল নিয়ে পার্থক্য দেখা যায়। এই যুগে প্লাইস্টোসিন যুগের সমসাময়িক বলে বিবেচিত হয়। এই যে প্লাইস্টোসিন যুগ, এই প্লাইস্টোসিন যুগ কি হয় মনে রাখবে, এই যে প্লাইস্টোসিন যুগ রয়েছে সেখানে আধুনিক মানব অর্থাৎ হোমোসেপিয়েন্সদের আবির্ভাব হয়েছিল এই প্লাইস্টোসিন যুগে। হোমোসেপিয়েন এসেছিল এই প্লাইস্টোসিন যুগে, আধুনিক মানুষ আমরা। এবং মনে রাখবে এই প্লাইস্টোসিন যুগে শেষবারের মতো হিমযুগ এসেছিল। ওকে, শেষবারের মতো হিমযুগ এসেছিল এই প্লাইস্টোসিন যুগে। আচ্ছা দেখো এই যুগের বিস্তারকাল হলো আনুমানিক, দেখো 8 লক্ষ থেকে, সরি হ্যাঁ 8 লক্ষ থেকে দেখো 20 লক্ষ পর্যন্ত। ওকে, এটা হচ্ছে সময়কাল আনুমানিক। 8 লক্ষ থেকে 2 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে এর সময়কাল। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, এই যে প্রাচীন প্রস্তর যুগ যেটা রয়েছে, সেই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। ওকে, মতভেদ রয়েছে, কিন্তু মোটামুটি ধরা হয় 8 লক্ষ থেকে 2 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল। পরবর্তীতে দেখো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। পরবর্তী আমরা আসছি নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ তার পরের স্তর। দেখো এখানে স্থান, এই স্থানটা থেকে বেশি প্রশ্ন আসে। মনে রাখবে নিম্ন প্রাচীন প্রস্তর যুগে কাশ্মীর অঞ্চল অর্থাৎ একদম উত্তর ভারতে, এবং এই যে সোয়ান সোয়ান নামক একটা নদীর তীরবর্তী অঞ্চলে সোয়ান কালচার। ওকে, একটা জিনিস পাবে, একটা টার্ম পাবে পরে, সোয়ান কালচার। এই সোয়ান সংস্কৃতি দেখা গিয়েছিল, সোয়ান কালচার। একাধিক মৃৎপাত্র এবং অস্ত্রশস্ত্র এখানে আমরা খুঁজে পাবো। ওকে, তো এই পাটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশ, শিবালিক পর্বত, কর্ণাটকের হুসি উপত্যকা, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন সাক্ষ্য প্রমাণ কিন্তু মেলে। ওকে, দেখো মানব প্রজাতি হোমো হ্যাবিলাস বা হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলাস এবং হোমো ইরেক্টাস, এবার এই দুটো সম্পর্কে জানতে হবে। এই যে হোমো ইরেক্টাস রয়েছে, এরা প্রথম মনে রাখবে আগুন জ্বালাতে শিখেছিল, ফায়ার ইনভেন্ট করেছিল হোমো ইরেক্টাস। ওকে, আর এই যে হোমো হ্যাবিলাস এরা ছিল কি দক্ষ মানুষ, খুবই দক্ষ মানুষ। এরা প্রথম সূচালো সূচালো অস্ত্র শস্ত্র তৈরি করতে পেরেছিল, সূচালো অস্ত্র এবং পশুর হাড় দিয়ে অস্ত্র, পশুর হাড়, দেহাবশেষের হাড় থেকে অস্ত্র তৈরি করতে পেরেছিল। ওকে, আচ্ছা নেক্সট দেখো হাতিয়ার। এদের মূলত পাথরের তৈরি হাতিয়ার ছিল, হাত কুঠার এবং চপার জাতীয় অস্ত্র। এগুলো সবই ছিল কি প্রস্তর যুগের, অর্থাৎ এগুলো তৈরি ছিল স্টোন দিয়ে অর্থাৎ পাথর দিয়ে। ঠিক আছে, এই অস্ত্রগুলোও দেখো নুড়ি পাথর বা কোয়ার্টজাইট দিয়ে তৈরি হতো। নিম্নমানের এই ভারী যন্ত্রপাতিগুলো ছিল সেই সময়কার কোর টুল, অর্থাৎ মুখ্য অস্ত্র বলতে এগুলোই। ওকে, যখন যদি ছবি দেখে থাকো তাহলে দেখতে পাচ্ছ, এই যে দেখো ছবিগুলো দেখো, দেখি বোঝা যাচ্ছে যে খুব একটা যে বিশাল ধারালো পাথরের অস্ত্রগুলো সেরকম কিন্তু নয়। এই পাথরগুলো ছিল খুবই নিম্নমানের। ওকে, খুবই নিম্নমানের। দেখো ভোঁতা একটা বড় পাথর, ওকে, প্রচন্ড ভারী হতো এই অস্ত্রগুলো। এবং পরবর্তীকালে আস্তে আস্তে দেখো এই বড় পাথর থেকে এরকম ছোট ছোট, দেখো এগুলো তীরের মাথা, এরকম হাতুড়ি। ওকে, প্রথমে হাতুড়ি কেমন ছিল, এই দেখো প্রথমে ছিল এরকম, তো এই হাতুড়ি থেকে এই হাতুড়িতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে করছে, এবং একটা টাইমে এসে আমরা দেখতে পাবো এখানে ফ্লেক টুল ব্যবহার করছে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অস্ত্র কিন্তু মানুষ তখন তৈরি করতে পেরেছে। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ এবং প্রথম দিকে প্রস্তর যুগের প্রথম দিকে মানুষ ভোঁতা অস্ত্রশস্ত্র, গাছের ডাল ইত্যাদি ব্যবহার করতো শিকার করার জন্য। পরবর্তীতে তারা অস্ত্রশস্ত্র বানাতে শেখে, কিন্তু সেগুলো ছিল আকৃতিতে অনেক বড় এবং ভারী এবং ভোঁতা, এবং তার পরবর্তীতে তারা কিন্তু ছোট এবং ধারালো অস্ত্রশস্ত্র বানাতে শেখে। এরপরে দেখো সেই সময় খাদ্য কি ছিল মানুষের, তো আমরা জানি সেই সময় মানুষ ছিল কি খাদ্য সংগ্রাম
সংগ্রাহক, অর্থাৎ সেই সময় কিন্তু মানুষ কৃষি কাজ শেখেনি, মনে রাখবে কৃষি কাজ কিন্তু সেই সময় শেখেনি, সেই সময় খাদ্য সংগ্রাহক ছিল, অর্থাৎ তারা শিকার করে খেত। দেখো শিকার এবং ফলমূল সংগ্রহ করে তারা জীবন ধারণ করত। সেই সময়কার মানুষ পশুপালন জানতো না, মনে রাখবে। আর এখান থেকে মনে রাখবে মানুষ প্রথম পশুপালন করে, এবং প্রথম পোষ মানে কি, প্রথম পোষ মেনেছিল কুকুর, তাই তো আমরা সবাই জানি। একদম ইজি চ্যাপ্টার এটা। দেখো বাসস্থান, বাসস্থান কি আমরা সবাই জানি, কোনো স্থায়ী বাসগৃহ ছিল না। তারা কোথায় বাস করতো, তারা হয় গুহাতে, না হলে খোলা আকাশের নিচে, না হলে গাছের ডালে বাস করতো। ওকে, কাশ্মীরের দেখো, কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে আজ থেকে 5 থেকে 7 লক্ষ বছর আগের হাতকুঠার জাতীয় অস্ত্র কিন্তু মিলেছে কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে। ওকে, এবার দেখো মধ্য প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, পরবর্তীতে এসো মধ্য প্রাচীন প্রস্তর যুগ। ওকে, এই সময়ে আমরা দেখতে পাবো কি, যে আগের থেকে মানুষের যে অস্ত্র শস্ত্র সেটা কিন্তু অনেক বেশি কিন্তু ধারালো হয়ে গেছিল। ওকে, অনেক বেশি ধারালো অস্ত্র শস্ত্র কিন্তু হয়ে গেছিল। দেখো হাতিয়ার, এই সময়কার হাতিয়ার বা অস্ত্রগুলো ছিল অপেক্ষাকৃত হালকা এবং ক্ষুদ্র, অর্থাৎ আগে যেমন অস্ত্র ছিল তখন থেকে এখনকার অস্ত্র ছিল অনেক বেশি ক্ষুদ্র এবং ধারালো। ওকে, ধারালো প্রকৃতির। ফ্লেক জাতীয়, মনে রাখবে ফ্লেক জাতীয় হালকা কোষাজ অস্ত্র এই যুগের অন্যতম ছিল। এই পর্বে ব্যবহৃত প্রধান অস্ত্রগুলো হলো কি, ছুরি, চুরিকা বা ব্লেডলেট, বুরিন ইত্যাদি। এটা বিদ্ধ হতো, ঠিক আছে, বিদ্ধ মানে এই ড্রিল মেশিনের মতো, বুরিন বলতে ড্রিল মেশিনের মতো এক প্রকারের যন্ত্র যেটা দিয়ে কোনো কিছুকে ফুটো করা হয়। ওকে, এই ধরনের তোমার হাতিয়ার কিন্তু মধ্য প্রাচীন প্রস্তর যুগে মানুষ তৈরি করতে পেরেছিল। স্থান কি, দেখো এগুলির নিদর্শন, এগুলি হতো, এগুলির নিদর্শন মূলত ফ্লেক জাতীয় অস্ত্র, ফ্লেক টুল, একটা মনে রাখবে এই কথাটা, ফ্লেক টুলের নিদর্শন কিন্তু এই মধ্য প্রাচীন প্রস্তর যুগে কিন্তু পাচ্ছি আমরা, ফ্লেক টুল। দেখো ফ্লেক জাতীয় অস্ত্র শস্ত্র পাওয়া গেছে মহারাষ্ট্রের নেভাসাতে প্রচুর পরিমাণে এই জাতীয় অস্ত্র পাওয়া গেছে। ওকে, এছাড়া রাজস্থানের দিওয়ানাতে আনুমানিক 57,000 বছর পূর্বে। ওকে, পরবর্তী বা শেষতম প্রাচীন প্রস্তর যুগ কি, শেষতম অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের শেষ ভাগ, এই সময়কার নিদর্শন দেখো, এই পর্বে ফ্লেক যারা প্রস্তুতে বিজাতীয় যন্ত্রপাতি প্রভাব বজায় ছিল। ওকে, প্রাচীন প্রস্তর যুগের যে শেষ পর্যায়ে ব্লেড ও বুরিনের পাশাপাশি চন্দ্রাকৃতি অস্ত্র এবং ক্ষুদ্র হাতিয়ারের ব্যবহার শুরু হয়। ওকে, এই টাইমে এসে তারা তৈরি করতে শিখেছিল, এই টাইমে সেই জাতীয় অস্ত্র খুব বেশি তারা ব্যবহার করতে শুরু করে। ওকে, এরকম চন্দ্র আকৃতির ধারালো অস্ত্র, চাঁদের মতো দেখতে আকৃতির ধারালো অস্ত্র কিন্তু এই টাইমে ব্যবহার করতে শুরু করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি, যে একদম প্রাথমিক প্রাচীন প্রস্তর যুগে সেই সময় মানুষ ভোঁতা অস্ত্র ব্যবহার করছে, এবং পরবর্তীতে মধ্য প্রাচীন প্রস্তর যুগে কিন্তু ফ্লেক টুল অর্থাৎ ক্ষুদ্র এবং ধারালো অস্ত্র শস্ত্র কিন্তু তারা ব্যবহার করতে শিখছে, তাই তো। আচ্ছা, এবার দেখো পরবর্তীতে এসো, যে এই যে মধ্যপ্রস্তর যুগের কথা বলা হচ্ছে, মধ্যপ্রস্তর যুগ, দেখো এটাকে ইংরেজিতে বলা হয় কি, মেসোলিথিক এজ। মেসো কথার অর্থ হচ্ছে মধ্য, এবং লিথিক কথার অর্থ হচ্ছে পাথর। ওকে, লিথিক কথার অর্থ মনে রাখবে পাথর, এবং মেসো কথার অর্থ হচ্ছে মধ্য। এর সময়কাল কত, দেখো আনুমানিক 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ বিসিতে, এই 10,000 থেকে 6,000, ওকে 10,000 থেকে 6,000 বিসিতে এই প্রস্তর যুগের তোমার সৃষ্টি হয়, ঠিক আছে, এই প্রস্তর যুগের উদ্ভব হয়। দেখো এই সময়কার হাতিয়ার কি ছিল, এই সময় ক্ষুদ্র অস্ত্র বা মাইক্রোলিথিক হাতিয়ারের ব্যাপক প্রচলন ঘটে। ওকে, এই সময়কার মাইক্রোলিথিক যুগ বলা হয় কোন যুগকে, প্রশ্ন আসে, মাইক্রোলিথিক যুগ বলা হয় মধ্য প্রস্তর যুগকে। অর্থাৎ এই সময়কার মাইক্রো কথার অর্থ কি, ছোট, এবং লিথিক কথার অর্থ কি, এখনই জানলাম আমরা, পাথর। তো ছোট ছোট পাথরের তৈরি অস্ত্র, ওকে, ছোট ছোট পাথরের তৈরি অস্ত্র কিন্তু এই সময়ে মানুষ ব্যবহার করতে শুরু করে, এই জন্য মাইক্রোলিথিক যুগ বলা হয় মধ্য প্রস্তর যুগকে, এটা মনে রাখবে। ওকে, এই যুগকে তাই মাইক্রোলিথিক যুগও বলা হয়ে থাকে। হাতিয়ারগুলো আকৃতিতে ছিল কেমন, হাতিয়ারগুলো দেখো আকারে ছিল অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় কোনো দণ্ড জাতীয় বস্তুর সঙ্গে জুড়ে বা গেঁথে ব্যবহার করা হতো। যেমন দেখো, ধরো তীর সবাই দেখেছো। ওকে, তো টিভিতে যে সিরিয়ালগুলো হয়, রামায়ণ মহাভারত ইত্যাদিতেও দেখেছো। তো এই যে তীরের যে মাথা, সেই তীর যখন আবিষ্কৃত হলো তখন তার যে মাথাটা ছিল সেটা ছিল অত্যন্ত ছোট। ঠিক সেরকম এই সমস্ত ছোট অস্ত্র শস্ত্রগুলোকে কি হলো, যে কোনো একটা দণ্ডের সাথে
কোনো একটা দণ্ডের সাথে, এটা ধরো তীরের মাথা যদি হয়, এটা যদি তীরের মাথা হয় তাহলে এটাকে একটা দণ্ডের সাথে ব্যবহার করা হতো। ওকে, একটা দণ্ডের সাথে, হলকা ইত্যাদি এই ধরনের দণ্ডের সাথে ব্যবহার করা হতো। এবার দেখো মানুষ দুটো পার্টকে তৈরি করছে, একটা হচ্ছে অস্ত্রকে এবং অস্ত্রটা যে দণ্ডের সাথে যুক্ত হবে সেই দণ্ডকে। এর পরবর্তীকালে দেখবো এগুলো হবে পাথরের তৈরি, এগুলো হবে তামার তৈরি, বা এগুলো তামার তৈরি, এগুলো পাথরের তৈরি, অর্থাৎ তামা এবং পাথরের মিশ্রণে কিন্তু মানুষ এবার অস্ত্র ব্যবহার করতে শিখবে, যেখানে আমাদের তাম্রপ্রস্তর যুগে শুরু হবে। দেখো এগুলোর মধ্যে হাড়ের তৈরি ফলা, ধারওয়ালা ছুরি, জাঁতা জাতীয় উপকরণ, ওকে, সবাই নহর রায় অঞ্চলে পাওয়া গেছে। এগুলো ছিল উল্লেখযোগ্য। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে মাইক্রোলিথিক, এই মাইক্রোলিথিক অস্ত্র বা মাইক্রোলিথিক যুগ বলা হয় কাকে? মধ্যপ্রস্তর যুগকে। কেন বলা হয় মধ্যপ্রস্তরকে মাইক্রোলিথিক? কারণ হচ্ছে এই টাইমে মানুষজন খুব ছোট ছোট পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করতে শিখেছিল। ওকে, দেখো পরবর্তীতে আসি মানব গোষ্ঠী। দেখো ভারতের পূর্বে বসবাসকারীরা ছিল প্রধানত মোগল বংশোদ্ভূত এবং পশ্চিমে বসবাসকারীরা ছিল ককেশীয় জাতিভুক্ত। ওকে, নিদর্শন কি? উত্তরপ্রদেশের সরাইনহর, রায়, মহাদাহা, চোপানি, মান্ডু, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি স্থানে এই যুগে নিদর্শন পাওয়া গেছে। জীবিকা ও পশুপালন কি রয়েছে? দেখো এই যুগের প্রধান জীবিকা ছিল কি? পশু শিকার, অর্থাৎ তখনও কিন্তু মানুষ প্রথমেই একবারই কিন্তু কৃষিকাজ শেখেনি। কৃষিকাজ শেখে এই যুগের একদম যখন শেষ ভাগ, সেই টাইমে মানুষ কিন্তু কৃষিকাজ শেখে। কিন্তু এই যুগটা মধ্যপ্রস্তর যুগের বেশিরভাগ সময়ে মানুষ শিকার করে, ফলমূল জোগাড় করে, শাকসবজি খেয়ে কিন্তু জীবন কাটিয়েছে। ওকে, দেখো এই যুগের প্রধান জীবিকা ছিল পশু শিকার, পশুপালন, মাছ ধরা, ফলমূল সংগ্রহ করা ইত্যাদি। কৃষিকাজটা শিখেছিল দেখো শেষ ভাগে। ভেড়া, ছাগল, হরিণ, শূকর, গন্ডার, হাতি, কচ্ছপ ইত্যাদি পশুর হাড় থেকে এগুলির অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়। ঠিক আছে, এই যুগের মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেছে। কুমোরের চাকার ব্যবহার ছিল না। ওকে, মাটির তৈরি হাঁড়ি কিন্তু পাওয়া গেছে এখানে। দেখো নব্যপ্রস্তর যুগ, পরবর্তীতে আসি আমরা। নব্যপ্রস্তর, নব্য কথার হচ্ছে নতুন এবং প্রস্তর মানে পাথর। তো নব্যপ্রস্তর কথার অর্থ হচ্ছে নতুন পাথরের যুগ। দেখো মূলত সিন্ধু ও বেলুচিস্তান, উত্তর পশ্চিম ভারতে বিহার, ওড়িশা, আসাম, পূর্ব ভারত, মেহেরগড় এর কিছু অংশে ভারতের সবথেকে প্রাচীন নব্যপ্রস্তর যুগের নিদর্শন কিন্তু এগুলো বহন করে। এই সময়কার অস্ত্র বা হাতিয়ার কি? দেখো যত যুগ পেরোবে, ওকে, তত কিন্তু এই অস্ত্র তত বেশি কি হবে? দুটো জিনিস হবে, একটা হবে মসৃণ চকচকে হবে এবং ধারালো হবে। ওকে, তত বেশি ছোট হতে যাবে, অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে হাতিয়ারের মধ্যে। দেখো পূর্বের তুলনায় মসৃণ ও চকচকে পাথরের তৈরি অস্ত্রের ব্যবহার করা হতো। বৈশিষ্ট্য কি? গৃহ নির্মাণ করতে শিখেছিল এই টাইমে। তারা কৃষিকাজে উন্নতি ও পশুপালন করে। কৃষিকাজ, ওকে, কৃষিকাজ নব্যপ্রস্তরে কিন্তু তারা কৃষিকাজ করতে শেখে, কৃষিকাজে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করে এবং তারা পশুপালনও কিন্তু করতো। ওকে, তৃতীয়ত দেখো সুতো কাটার যে চরকা, মাটির পাত্র এবং তুলো থেকে সুতো তৈরির পদ্ধতি আবিষ্কার করেছিল। ওকে, মেহেরগড়ে, মনে রাখবে তুলো, ভারতবর্ষে প্রথম তুলো তুলো আবিষ্কৃত হয়েছে বা তুলোর সাক্ষ্য প্রমাণ মিলেছে ভারতবর্ষে মেহেরগড় অঞ্চলে। ওকে, তো তুলো থেকে সুতো তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল এই টাইমে। দেখো তামা ধাতুর সঙ্গে মানুষ পরিচিত হয় এই টাইমে। মানুষের জানা প্রথম ধাতু বা মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কিন্তু এই তামা। ওকে, আচ্ছা, কাশ্মীরের এই যুগের কোনো ক্ষুদ্র অস্ত্র পাওয়া যায়নি। কাশ্মীরের বুর্জহামে প্রথম এই যুগের মানুষদের সমাধিস্থ করার নীতি সম্পর্কে জানা যায়। সেখানে আমরা বিভিন্ন সমাধি, কাশ্মীরের যে বুর্জহাম রয়েছে সেখানে আমরা তোমার যে পট বিউরিয়াল প্রসেস জানবো, অর্থাৎ পাত্রের মধ্যে মানুষকে ভরে, মৃতদেহকে ভরে সেটাকে কবর দেওয়া হতো। এবং তার সাথে জানবো কি, যে সেই মানুষের যে কুকুর, বেড়াল ইত্যাদি যেটা তার পোষ্য ছিল, সেই পোষ্য প্রাণীকেও সে তার যে প্রভু তার মৃতদেহর সাথে কবর দেওয়া হতো। এটা এরকম অস্তিত্ব পাওয়া গেছে কোথায়? কাশ্মীরের বুর্জহামে। ওকে, মনে রাখবে কাশ্মীরের বুর্জহামে মানুষ এবং তার পোষা যে প্রাণী সেটার একসাথে কবর পাওয়া গেছে কাশ্মীরের বুর্জহামে। ওকে, দেখো এলাহাবাদে ধান চাষের নিদর্শন মিলেছে। মেহেরগড়ে কুমোরের চাকা ও আগুনের ব্যবহারের নিদর্শন কিন্তু আবিষ্কৃত হয়েছে। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই যুগে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলে আখ্যা দিয়েছেন। কারণ কি? সব থেকে বেশি যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু এই যুগেই হয়েছিল। ওকে, সব থেকে বেশি যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু এই নব্যপ্রস্তর যুগেই হয়েছিল। সেই জন্য কে বলেছেন? এখান থেকে প্রশ্ন আসে, মনে রাখবে গর্ডন চাইল্ড। ওকে, কে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলেছেন? নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলেছেন কে? গর্ডন চাইল্ড। ওকে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি জানলাম? আমরা আজকে প্রস্তর যুগ সম্পর্কে জানলাম, তাই তো। কালকে আমরা তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানবো।
জানবো। তো প্রস্তর যুগের মূলত তিনটে ভাগ, একটা হচ্ছে প্রাচীন প্রস্তর, দুই নম্বর হচ্ছে মধ্য প্রস্তর এবং 3 নম্বর হচ্ছে নব্য প্রস্তর। নব্য প্রস্তর যুগকে নব্যপ্রস্তরীয় বিপ্লব বলা হচ্ছে, কারণ কি এই টাইমে সব থেকে বেশি ডেভেলপমেন্ট হয়েছিল নব্য প্রস্তর যুগে। এই সময় মানুষ একদিকে কৃষিকাজ শিখেছিল, একদিকে তুলো থেকে সুতো তৈরি এবং সুতো থেকে বস্ত্র তৈরি শিখেছিল। এই সময় কুমোরের চাকার অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ মাটির পাত্র তৈরি করতে শেখে। এই সময় মানুষ তার নিজেদের ঘর বাড়ি তৈরি করতে শেখে এবং কিন্তু সেখানে বসবাস করতে শুরু করে, ঠিক আছে। অপরদিকে প্রথম যে প্রাথমিক প্রস্তর যুগ ছিল বা প্রাচীন প্রস্তর যুগ, ওকে, সেখানে দেখবো সেটা ছিল খুব তোমার ডেভেলপমেন্টের অনেক বেশি অভাব ছিল সেখানে। সেখানকার মানুষ কেবলে যাযাবর, সেখানকার মানুষ ছিল মূলত যাযাবর, তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। তারা ছিল খাদ্য সংগ্রাহক, ওকে, তারা ছিল খাদ্য সংগ্রাহক, অর্থাৎ তারা কৃষিকাজ শেখেনি, তারা শিকার করে খেত, না হলে বনে বাজারে ঘুরে ফিরে খাবার জোগাড় করে সংগ্রহ করে খেত, ওকে। দ্বিতীয় স্তর মধ্যপ্রস্তর যুগ, এখানে বলা হয় কি এটাকে মাইক্রোলিথিক এজ, এটা মনে রাখবে, এটাকে বলা হচ্ছে মাইক্রোলিথিক। এই সময়ে মানুষ যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করলো সেগুলো আকৃতিতে ছিল ছোট, ওকে, আকৃতিতে ছিল ছোট এবং ধারালো, ছোট এবং ধারালো, ওকে। তো এগুলো ছিল আমাদের আজকে প্রস্তর যুগ সম্পর্কিত খুব সহজ একটা অধ্যায় আমরা আজকে পড়লাম। তোমরা একবার ভিডিওটা দেখবে আর কমেন্টে একটু বলো কেমন লেগেছে, ওকে। নেক্সট দিন আমরা কিন্তু তাম্রপ্রস্তর যুগ এবং সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়বো। তাহলে আজকে এতটাই থাক, তোমরা সকলে খুব ভালো থেকো। দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলের প্রতি শুভকামনা এবং থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। একটা লাইক করে দিও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রতিনিয়ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু বিভিন্ন স্যারদের কাছ থেকে এই চ্যানেলে তোমাদের প্রোভাইড করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। আর ইত্যাদি এই যে পরীক্ষাগুলো বললাম, এই সমস্ত পরীক্ষাগুলোর পেইড কোর্সে যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা প্রথমে দেওয়া ওই যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো বা ডাইরেক্ট কল করতে পারো স্যারের সাথে, ওকে। চলো শেষ করছি আজকের ক্লাসটা, নেক্সট দিন নতুন একটা ক্লাসে আবার দেখা হচ্ছে।